টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের কেমিস্ট্রি বইয়ের যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তারই একটি সুন্দর বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব এবং ডিটেলস থেকে ডিটেলস অ্যানালাইজ করব, যাতে পরীক্ষাতে কোনো প্রশ্ন আসলে তুমি লিখে আসতে পারো, কারণ বুঝতে পারলেই লিখতে পারবে। কেমিস্ট্রি বই বের করো। দেখো, এটা হচ্ছে এনসিইআরটি কেমিস্ট্রি বই। তোমাদের নিট পরীক্ষার জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বই। ইউনিট 4 কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, অর্থাৎ রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন। এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন বন্ধন সম্পর্কে জানব। কি কি বন্ধন হতে পারে, যেমন হচ্ছে সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধন, তারপর হচ্ছে অসমযোজী বন্ধন, এই সমস্ত বন্ধন। তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। দেখো, হাইড্রোজেন বন্ডিংয়ের মধ্যে আবার দুটো টপিক হয়, একটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আর একটা হচ্ছে আন্তঃআণবিক। এবার দেখো, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আমরা কাকে বলি? যখন একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন হবে বা গঠিত হবে, তখন আমরা তাকে বলবো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আর আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কি? যখন ভিন্ন যৌগের মধ্যে কি হবে, একাধিক ভিন্ন যৌগ বলতে পারো বা একাধিক অণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, তখন তাকে বলবো আমরা আন্তঃআণবিক। তারপর এই চ্যাপ্টারে আমরা পড়বো হচ্ছে লুইস ডট, তারপর হচ্ছে অক্টেট রুল। এবার দেখো, অক্টেট রুলের ক্ষেত্রে আমরা কি জানি, যেমন ধরো হাইড্রোজেন আর হিলিয়াম রয়েছে, ঠিক আছে, এদের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন থাকতেই হবে। এবার ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন বা অন্যান্য তুমি মৌল বলতে পারো, অন্যান্য মৌলের ক্ষেত্রে বাইরের কক্ষে কিন্তু 8টা ইলেকট্রন থাকতে হবে। এটাই আমরা অক্টেট রুল বা অষ্টক সূত্রের মধ্যে পড়ি। আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন সম্পর্কে জানবো। দেখো, আয়নীয় বন্ধন কাকে বলে? আয়নীয় বন্ধনের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ মানে ক্যাটায়ন আর অ্যানায়ন মিলিত হয়ে কী করবে, একটা বন্ধন সৃষ্টি করবে। যেমন তুমি NaCl এর কথা ভাবতে পারো। NaCl কী হয়? Na+Cl- হয়। এবার এক্ষেত্রে আয়নীয় বন্ধনের আরও উদাহরণ হতে পারে, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড, এগুলি। এবার সমযোজী বন্ধনের কথা ভাবো। এক্ষেত্রে কী হয় বলো তো? শেয়ারিং অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। যেমন তুমি যদি H2 এর কথা ভাবো, তো হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন রয়েছে আর আরেকটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তো দুটো মিলে কি করছে, একটা শেয়ারিংয়ের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করছে। আর অসমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হয়? অসমযোজী বন্ধনের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন ডোনার আর অ্যাকসেপ্টার, মানে একজন ইলেকট্রন গ্রহণ করছে আর একজন ইলেকট্রন কি করে, বর্জন করে একটা বন্ধন তৈরি করছে, যেটা হচ্ছে অসমযোজী বন্ধন। পদার্থ কি হয়? এক বা একাধিক মৌল দ্বারা গঠিত হয়। এবার দেখো, এখানে বলছে যে রাসায়নিক বন্ধন কাকে বলে। আচ্ছা, রাসায়নিক বন্ধন হচ্ছে যে আকর্ষণ বল দ্বারা বিভিন্ন রাসায়নিক অণুতে বিভিন্ন উপাদান হতে পারে, বিভিন্ন উপাদান বলতে কি পরমাণু, তারপর আয়ন, এগুলো কি হয়, একত্রে অবস্থান করে, সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। এবার হলো লুইসের স্বীকার্য। দেখো, লুইসের স্বীকার্যের ক্ষেত্রে কি বলে? রাসায়নিক বন্ধন গঠনের মাধ্যমে যে পরমাণুগুলি রয়েছে সেটা সুস্থিত অষ্টক অবস্থায় পৌঁছে যায়, মানে এরা অষ্টক পূর্তি লাভ করে। এবার দেখো, আরেকটা কোশ্চেন হতে পারে, যেখানে পরমাণুর বহিস্থ কক্ষকটি সুস্থিত অষ্টক প্রাপ্ত হয়, তার মানে পরমাণুর যে কোন কক্ষকটা রয়েছে সেটা হচ্ছে অষ্টক পায়। দিয়ে দিতে পারলো যে অন্তস্থ কক্ষক না বহিস্থ কক্ষক, তখন তুমি লিখবে এটা হবে বহিস্থ কক্ষক। এবার আমরা লুইস ডট স্ট্রাকচার সম্পর্কে জানবো। দেখো, এটা নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা লুইস ডট অঙ্কন করব। দেখো, এই নাইট্রোজেনের ক্ষেত্রে কটা ইলেকট্রন হয়? 7টা। এবার এর ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাস হয় সেটা আমরা কীভাবে লিখি? 1:2:2 2p6। এবার দেখো, নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা থাকে। তো এক্ষেত্রে লুইস গঠন কী হবে? যেহেতু 5টা ইলেকট্রন, তাহলে হচ্ছে নাইট্রোজেন, এখানে হচ্ছে 3টা ডট, এখানে 2টা, এই ডটগুলো মানে হচ্ছে ইলেকট্রন। এবার অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? O8 হয়, মানে অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হয়? 8টা হয়। তো এক্ষেত্রে কি হয়? 1:2s2 2p4। এবার দেখো, এক্ষেত্রে বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কত? এদিকে হচ্ছে S আর P, তাহলে S এর ক্ষেত্রে 2টা ইলেকট্রন রয়েছে আর P এর ক্ষেত্রে 4টা, তাহলে হচ্ছে 6টা ইলেকট্রন। তো এক্ষেত্রে লুইস গঠন হবে এরকম, অর্থাৎ 6টা ইলেকট্রন। ও প্রথমত আঁকলে, তারপর এভাবে 2 2 3 জোড়া ইলেকট্রন সংখ্যা দিয়ে দিলে। এবার দেখো, নিষ্ক্রিয় গ্যাসগুলির বহিস্থ কক্ষে কি থাকে? 8টা ইলেকট্রন থাকে। এবার 8টা ইলেকট্রন থাকার জন্য এর একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস রয়েছে, সেই ইলেকট্রন বিন্যাসটা কি? NH2 তো এটা কোশ্চেন আসতে পারে যে নিষ্ক্রিয় গ্যাসের বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস যেটা সুস্থিত সেটা কি? সেটা হবে NH2 এবার আমরা অক্টেট রুল অর্থাৎ অষ্টক নিয়ম সম্পর্কে জানবো। এটা হচ্ছে 1916 সালে কোসেল আর হচ্ছে লুইস, এই দুজন বিজ্ঞানী কি করেন? অষ্টক নিয়ম উপস্থাপন করেন বা অক্টেট যে রুল রয়েছে সেটা দেন। এক্ষেত্রে কি বলে? দেখো, হাইড্রোজেন আর হিলিয়াম এর বাইরের কক্ষে 2টো ইলেকট্রন থাকবে, আর বাকি যে অন্যান্য মৌল রয়েছে যেমন ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এই মৌলগুলির কক্ষে কিন্তু 8টা ইলেকট্রন থাকবে। যেমন দেখো, এখানে লেখা আছে যে এই মত অনুসারে একটা পরমাণু থেকে অন্য পরমাণুতে যোজ্যতা ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে বা যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন
করার জন্য যোজ্যতা ইলেকট্রনের অংশীদারিত্বের মাধ্যমে পরমাণুগুলি যুক্ত হয়। এটা হচ্ছে আমাদের অষ্টক সূত্র। সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনের আদান প্রদান ঘটে। যেমন দেখো Cl2 এর ক্ষেত্রে ভাবো, ক্লোরিনের 7টা ইলেকট্রন রয়েছে প্লাস Cl2 এরও 7টা। তো এবার এরা দুটো কি করবে, যে শেয়ারিং বা ইলেকট্রন শেয়ার করে কি হয়ে যাবে, এইটি বিশিষ্ট অর্থাৎ Cl বন্ড Cl উৎপন্ন করবে। দুটো ক্লোরিন পরমাণুর মধ্যে এইভাবে সমযোজী বন্ধন গঠিত হয়। এক্ষেত্রে দেখো হাইড্রোজেন পরমাণু 2টি এবং অক্সিজেন 8টা ইলেকট্রন প্রাপ্ত। তো এই স্ট্রাকচারগুলো ইম্পর্টেন্ট, তো অবশ্যই দেখে নেবে স্ট্রাকচারগুলো। তারপর দেখো কার্বন ডাই অক্সাইড অণুতে দ্বিবন্ধন, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। তারপর দেখো C2H4 অণুর গঠনটা, এটাও ইম্পর্টেন্ট। তারপর নাইট্রোজেন অণুর গঠন, তারপর হচ্ছে C2H2 অণুর গঠন। এবার দেখো লুইস গঠন, কি বলছে, H2 অণুর H বললাম যে এটা হচ্ছে, দেখো এটা এইভাবে শেয়ারিং করে লুইস ডট অঙ্কন হয়। তো এখানে H বন্ড H। তারপর O2-র ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে কটা, অক্সিজেনের ক্ষেত্রে বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকে, তো এখানে 6 6 এভাবে শেয়ারিং করে 8টা ইলেকট্রন হয়ে যাবে। সিমিলার হয়তো O3, তারপর NF3, CO3 2-, তারপর HNO3, এগুলো প্রত্যেকটা লুইস গঠন অবশ্যই দেখে রাখবে, ইম্পর্টেন্ট। ওজোন অণুর লুইস গঠন দেখে নাও। এবার দেখো এখানে ও আছে, এখানে কি হবে, ডাবল বন্ড ও, আর এদিকে ডাবল বন্ড ও। এখানে 3 জোড়া ইলেকট্রন আছে, এখানে হচ্ছে 1 জোড়া, এখানে 2 জোড়া। ঠিক আছে, এবার দেখো এই পরমাণুগুলিকে 1 2 3 দ্বারা আমরা সংজ্ঞায়িত করলাম। তো প্রথমত কেন্দ্রীয় ও পরমাণুর যদি আমরা বের করি, তাহলে এখানে হবে যে 6 - 2, কারণ এক্ষেত্রে 6টা ইলেকট্রন আছে, -2 -½ × 6, তো এটা করলে কত আসে, +1। এবার দেখো 2 চিহ্নিত ও হচ্ছে পরমাণু, যেমন এই যে এই সংখ্যাটা এখন আমরা যদি বের করি, তাহলে এখানে কি থাকবে 6 - 4, অর্থাৎ 6টা ইলেকট্রন বাইরের কক্ষে 6 -4, এখানে 1 2 3 4, তো 4 -½ × 4, এটা করলে কত আসবে, 0। এবার 3 নম্বর চিহ্নিত যে স্থানটা রয়েছে সেটা যদি কেন্দ্রীয় প্রান্তীয় ও পরমাণু বের করি, তাহলে এক্ষেত্রে হবে 6 - 6 -½ 2 = 1। তাহলে কার্যকরী আধান সহ আমরা O3 অণুকে এভাবে প্রতিস্থাপিত করতে পারি। তো এক্ষেত্রে ও এর ক্ষেত্রে কত বেরোলো, +1, তো +1 লিখে দিলাম। এক্ষেত্রে কত বেরোলো, যে সেম আছে ওরকমই ডাবল বন্ড ও 4, আর এক্ষেত্রে দেখো যে 6টা, এখানে সাইন হয়ে যাবে নেগেটিভ। এবার দেখো অষ্টক সূত্রের সীমাবদ্ধতা। এবার কিছু কিছু মৌল রয়েছে বা যৌগ বলতে পারো, যেমন হচ্ছে লিথিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম হাইড্রাইড, তারপর হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড। এই যৌগগুলো কিন্তু আমাদের যে অষ্টক সূত্র আছে সেটা মেনে চলে না। তো এইভাবে প্রশ্ন আসতে পারে তোমাদের, যে এইভাবে অপশন দিয়ে দিল যে লিথিয়াম ক্লোরাইড বা LiCl কি অষ্টক সূত্র মেনে চলে, তো ওখানে তোমাদেরকে লিখতে হবে যে না, এটা মেনে চলে না। এবার বিজোড় ইলেকট্রন সমন্বিত অণু, বিজোড় ইলেকট্রন যেমন হচ্ছে কি নাইট্রিক অক্সাইড NO, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এর মতো বিজোড় ইলেকট্রন সমন্বিত অণুর ক্ষেত্রে প্রতিটা পরমাণুতে কিন্তু অষ্টক পূর্তি হয় না। তার মানে মনে রাখবে এক্সাম্পলগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে এটা কি, যে নাইট্রিক অক্সাইড আর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, কিন্তু আমাদের যে অষ্টক সূত্র রয়েছে সেটার ব্যতিক্রম বা সেটা মেনে চলে না। এবার যদি আমরা বলি প্রসারিত অক্টেট বা প্রসারিত অষ্টক যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কি কি এক্সাম্পল হবে, যারা অসমযোজী বন্ধন গঠন করে, যেমন হচ্ছে PF5 SF6, তারপর H2SO4, এগুলো কিন্তু কিছু অসমযোজী যৌগ, আর এদের গঠনটা অবশ্যই দেখবে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা গঠনের মধ্যে পড়ে। আয়নীয় বা তড়িযোজী বন্ধন, দেখো আয়নীয় বা তড়িযোজী বন্ধনের ক্ষেত্রে কি হয়, এটা আমরা প্রথমে বললাম যে ওই যে সোডিয়াম ক্লোরাইডের কথাটা ভাবো, Na+Cl-, অর্থাৎ ঋণাত্মক আর ধনাত্মক আয়ন উৎপন্ন হওয়ার মাধ্যমে কি হয়, এক্ষেত্রে বন্ধন সৃষ্টি হয়। যেমন দেখো এখানে কি আছে, M ব্র্যাকেটে গ্যাস, ঠিক আছে, এই ক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে, যখন এটা আয়নীভবন এনথালপি হচ্ছে তখন এটা M+ আর হচ্ছে E- উৎপন্ন করছে। তারপর X + E নেগেটিভ রয়েছে, তো এই ক্ষেত্রে এটা কি উৎপন্ন হবে, যে X নেগেটিভ। তারপর ধরো M+ রয়েছে, প্লাস হচ্ছে X নেগেটিভ, তাহলে এক্ষেত্রে এটা উৎপন্ন হবে MX। এবার দেখো এখানে একটা লাইন বলেছে, যে সকল ক্যাটায়ন গঠনকারী মৌলের আয়নন বিভব কম আর অ্যানায়ন গঠনকারী মৌলের ইলেকট্রন আসক্তি বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু আয়নীয় বন্ধন গঠন সহজে হবে বা তারা আয়নীয় বন্ধন গঠন করবে। এবার আমরা ল্যাটিস শক্তি সম্পর্কে জানবো। কি হয় বলো তো, ল্যাটিস শক্তির ক্ষেত্রে ধরো 1 মোল পরিমাণ কোনো একটা কঠিন আয়নীয় যৌগ রয়েছে, সেটাকে আমরা সম্পূর্ণভাবে কি করলাম, গ্যাসীয় উপাদানে আলাদা করে প্রয়োজনীয় যে শক্তি রয়েছে, যেমন কঠিন আয়নীয় যৌগের ল্যাটিস শক্তিতে রূপান্তরিত করতে পারি। যেমন এক্ষেত্রে দেখো NaCl এর ল্যাটিস এনথালপি কত হয় বলো তো, 744 কিলোজুল মোল ইনভার্স, তো এটা ইম্পর্টেন্ট।
যে NaCl এর ল্যাটিস এনথালপি কত হতে পারে, অপশন দিয়ে দিল যে 784 কিলোজুল মোল ইনভার্স, বা ধরো দিল 780 বা 740, তো বা 784, তো এক্ষেত্রে তুমি কত দেবে যে 788 কিলোজুল মোল ইনভার্স। তো এক্ষেত্রে কি হয় দেখো, যে এটার অর্থ হচ্ছে 1 মোল কঠিন NaClকে যদি আমরা 1 মোল Na+ আর 1 মোল Cl- অসীম দূরত্ব আলাদা করতে আমাদের কত শক্তি দিতে হবে, 784 কিলোজুল শক্তি দিতে হবে, বা এত শক্তি প্রয়োজন। এবার আমরা বন্ধন স্থিতিস্থাপক সমূহ জেনে নেব, যেমন কি কি হতে পারে, বন্ধন দৈর্ঘ্য, তারপর হচ্ছে বন্ধন কোণ, বন্ধন এনথালপি বা বন্ধন শক্তি সম্পর্কে জানবো। দেখো বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য কি, যখন একটা অণুতে বন্ধন দ্বারা কি হবে যুক্ত হয়ে দুটি পরমাণু নিউক্লিয়াসগুলির মধ্যে সাম্য অবস্থায় একটা দূরত্ব বজায় থাকবে বা একটা দূরত্বের সৃষ্টি হবে, তার দ্বারা বন্ধন দৈর্ঘ্যকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। যেমন কি কি হতে পারে, যে এক্স রশ্মি অপবর্তন, তারপর ইলেকট্রন অপবর্তন, এগুলোর সাহায্যে কিন্তু আমরা বন্ধন দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। এই সারণীগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমাকে বলবে যে ধরো বললো যে C বন্ড H, N বন্ড O, তারপর হচ্ছে C বন্ড O, এদের ক্ষেত্রে সমযোজী বন্ধনের ব্যাসার্ধ তুমি হচ্ছে ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজাও। যেমন এক্ষেত্রে দেখো যে C ট্রিপল বন্ড C রয়েছে, তার বন্ধন দৈর্ঘ্য কিন্তু সমযোজী বন্ধনের যে ব্যাসার্ধ রয়েছে সেটা সব থেকে বেশি, কত, 120 পিকোমিটার। তারপরে C ট্রিপল বন্ড N এর ক্ষেত্রে 116, আর সব থেকে যদি কম বলো তাহলে হচ্ছে O বন্ড H এর ক্ষেত্রে 96। তো এক্ষেত্রে কি আসবে, তোমাদের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানো আসবে পরীক্ষার ক্ষেত্রে। এবার দেখো আরও রয়েছে যে যেমন হচ্ছে H2 এর ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যের মান কত, তারপর ফ্লোরিনের ক্ষেত্রে কত, সব থেকে বেশি কিন্তু HI, হাইড্রোজেন আয়োডাইড, H বন্ড I এর ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি। তারপর হচ্ছে তোমার HBr হয়, তারপর HCl, তারপর HF, তারপর হচ্ছে O2, তারপর নাইট্রোজেন, তারপর আয়োডিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন, তারপর হাইড্রোজেন। যদি বলে ছোটোর থেকে বড় সাজাও, তোমাকে দিয়ে দিল অপশানে যে তুমি HI, HBr আর HClকে বন্ধন দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে কি ছোটোর থেকে বড়। তো দেখো HI এর ক্ষেত্রে কী হয়, সব থেকে বেশি, তাহলে এই ক্ষেত্রে তোমার HCl প্রথমত HI গ্রেটার দেন কী হবে HBr, তারপর গ্রেটার দেন হবে HCl, এভাবে তোমাকে লিখতে হবে, কারণ HI এর হচ্ছে সব থেকে বেশি বন্ধন দৈর্ঘ্য উপস্থিত। এবার দেখো বন্ধন কোণ কি বলছে, H বন্ড O বন্ড H, এই ক্ষেত্রে বন্ধন কোণ কত হতে পারে, তো এই ক্ষেত্রে বন্ধন কোণ হবে 104.5 ডিগ্রি। এবার দেখো বন্ধন এনথালপি বা বন্ধন শক্তি, বন্ধন এনথালপি বা বন্ধন শক্তি যদি একক বলো তাহলে কি হয়, কিলোজুল মোল ইনভার্স। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, MCQ আকারে দিতে পারে। গ্যাসীয় অবস্থায় 1 মোল পরিমাণ প্রতিটা অণুতে উপস্থিত দুটা পরমাণুর মধ্যকার বন্ধনকে ভাঙতে প্রয়োজনীয় যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলি বন্ধন শক্তি বা বন্ধন এনথালপি। যেমন ধরো এখানে HCl রয়েছে ব্র্যাকেটে গ্যাস, এবার এখান থেকে কি উৎপন্ন হলো যে হাইড্রোজেন প্লাস ক্লোরিন, তো এখানে ডেল্টা H নেগেটিভের মান কত, 331.0 কিলোজুল মোল ইনভার্স। এবার আমরা বন্ধন ক্রম সম্পর্কে জানবো। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে বন্ধন ক্রম কত হয় 1, অক্সিজেনের ক্ষেত্রে 2, নাইট্রোজেনের ক্ষেত্রে 3। তো তোমাকে এভাবে কোশ্চেন দিতে পারে যে হাইড্রোজেনের ক্ষেত্রে বন্ধন ক্রম কত, 1 2 3 4, অপশন দিয়ে দিল, তাহলে তো সেক্ষেত্রে লিখবে 1। তারপর নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ধন ক্রম কত হবে 3 2 4 1, তো সেক্ষেত্রে লিখবে 3। এবার দেখো দ্বিমেরু ভ্রামক অর্থাৎ নিউ এর ফর্মুলা কি হয়, আধান অর্থাৎ Q ইন্টু আধানগুলির কেন্দ্রের মধ্যে দূরত্ব R, আর এর একককে আমরা হচ্ছে ডিবাই দ্বারা প্রকাশ করি। তাহলে 1 ডিবাই সমান কত, 3.33564 ইন্টু 10⁻30 সেন্টিমিটার, আর cm, নট সেন্টিমিটার, cm। সি বলতে কি, সি বলতে হচ্ছে কুলম, আর এম বলতে হচ্ছে মিটার। এবার দেখো কি বলছে, তড়িৎযোজী বন্ধনে ক্যাটায়নের আকার কি হয়, ছোট হলে এবং অ্যানায়নের আকার বড় হলে কিন্তু সমযোজী যে ক্যারেক্টার রয়েছে বা চরিত্র রয়েছে সেটাই বেশি হবে, মানে ক্যাটায়নের আকারটা ছোট হতে হবে আর অ্যানায়নের আকার যেটা রয়েছে সেটাকে বড় হতে হবে। আর তড়িৎযোজী বন্ধনে ক্যাটায়নের আধান যদি বেশি হয় তাহলে কিন্তু সমযোজী চরিত্রও বেশি হবে। এবার একই আকার ও সম আধানযুক্ত ক্যাটায়নের মধ্যে যদি আমরা বলি n-1 d⁴n ns0, এই ইলেকট্রনীয় গঠন কাঠামো কিন্তু আমাদের আদর্শ যে সন্ধিগত ধাতু রয়েছে সেটার সাথে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো মানে ns2np6, যেমন হতে পারে কি যে ক্ষার ধাতু আর হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর থেকে কিন্তু বেশি হয়। এবার ক্যাটায়নের যে ইলেকট্রন আধান রয়েছে সেটা নিজের দিকে টেনে নিয়ে অ্যানায়নকে কি করে, পোলারিটি বা ধ্রুবায়িত করে, আর এইভাবে দুটো নিউক্লিয়াসের মধ্যে আমাদের যে ইলেকট্রন আধানের ঘনত্ব সেটা বৃদ্ধি পায়। এই যে সারণীটা রয়েছে এই সারণীটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য। দেখো এক্ষেত্রে তোমাকে বলবে
যে HF হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে তুমি জ্যামিতিক আকৃতি দাও, তোমাকে বলবে যে সরলরৈখিক হবে না কৌণিক হবে না পিরামিডীয় হবে না চতুস্থলকীয় হবে, তো সেক্ষেত্রে তুমি বলবে এটা সরলরৈখিক। সেম হচ্ছে HCl এর ক্ষেত্রেও সরলরৈখিক হবে, তারপর HBr এর ক্ষেত্রেও সরলরৈখিক, HI এর ক্ষেত্রেও সরলরৈখিক, হাইড্রোজেনের ক্ষেত্রেও সরলরৈখিক। এবার এখানে আরেকটা কোশ্চেন দিতে পারে যে দ্বিমেরু ভ্রামকের উপর ডিপেন্ড করে যে HF তারপর HCl HBr এর ক্ষেত্রে কার দ্বিমেরু ভ্রামক বেশি, সেটার হচ্ছে ঊর্ধ্বক্রম বা অর্ধক্রমে সাজাও দ্বিমেরু ভ্রামকের মান অনুসারে। তো দেখো এখানে HF যেটা রয়েছে এর মান কত 1.78 মানে বেশি, তারপর HCl এর একটু কম 1.07, তারপর হচ্ছে HBr এর ক্ষেত্রে 0.79, HI এর ক্ষেত্রে 0.38। এবার দেখো যখন অণু AB2 থাকবে, AB2 বলতে কী কী হতে পারে যৌগ, যেমন হচ্ছে H2O, H2S, CO2, সেম কোশ্চেন এক্ষেত্রেও হবে। জ্যামিতিক আকৃতি কি দেখো কৌণিক, H2S এর ক্ষেত্রেও কৌণিক আর CO2 এর ক্ষেত্রে সরলরৈখিক। এবার আরেকটা যেটা রয়েছে AB3, AB3 বলতে কী কী যৌগ হতে পারে, যে NH3 অ্যামোনিয়া, NF3, তারপর হচ্ছে BF3। তো এদের ক্ষেত্রে দেখো NH3 ক্ষেত্রে হয় পিরামিডীয়, NF3 এর ক্ষেত্রে পিরামিডীয় হয়, আর BF3 এর ক্ষেত্রে হয় ত্রিকোণীয় সমতলীয়। সেম AB4 এর কথা যদি ভাবো, AB4 বলতে হচ্ছে মিথেন, তারপর হচ্ছে CHCl3, তারপর হচ্ছে CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড। সবগুলোর ক্ষেত্রেই হবে চতুস্থলকীয়। এবার দেখো ইলেকট্রন জোড়গুলির মধ্যে বিকর্ষণ বলের মিথস্ক্রিয়া। যেমন দেখো এখানে হচ্ছে তোমার এই যে অর্ধক্রমটা রয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে লোন পেয়ার নিঃসঙ্গ জোড়, তারপর নিঃসঙ্গ জোড় লোন পেয়ার বন্ড পেয়ার, আর বন্ড পেয়ারের মধ্যে কার হচ্ছে বিকর্ষণ বলের ক্ষমতা বেশি বা কোনটা বেশি হচ্ছে সবথেকে বেশি শক্তিশালী। তো দেখো লোন পেয়ার সবথেকে বেশি শক্তিশালী, তারপর হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর হচ্ছে বন্ড পেয়ার। এই যে সারণীটা রয়েছে এটাও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ইলেকট্রনের জোড়ের সংখ্যা যখন দুটো হবে তখন কি হবে রৈখিক, অর্থাৎ 1 ডিগ্রি, এক জোড়া দু জোড়া, তাই তো তখন 1 ডিগ্রি হয়ে যাবে, তখন হবে রৈখিক। তো আণবিক আকৃতি যেটা সেটা হচ্ছে বি বন্ড এ বন্ড বি হতে পারে। আর উদাহরণ BeCl2 HgCl2। তো এক্ষেত্রে কোশ্চেন আসতে পারে যে বেরিয়াম ক্লোরাইড বা AgCl2 এর ক্ষেত্রে আণবিক আকৃতি কি হবে, সেক্ষেত্রে তোমরা লিখবে এটা হবে রৈখিক। তারপর ধরো দিল যে BF3 এর ক্ষেত্রে আণবিক আকৃতি কি হয়, ত্রিকোণীয় সমতলিক হয়। তারপরে যদি বলে যে এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল মানে বন্ধন দৈর্ঘ্য কত হয়, বন্ধন কোণ আর কি, সেক্ষেত্রে হবে 120 ডিগ্রি। তো যখন ইলেকট্রন জোড়ের সংখ্যা 4 হয় তখন কি হয় চতুস্থলকীয় হয়। কি হয় মিথেন আর হচ্ছে NH4+। তারপর হচ্ছে PCl5 এর ক্ষেত্রে কি হয় আণবিক আকৃতি ত্রিকোণীয় পিরামিডীয় হয়, আর ইলেকট্রনের সংখ্যা থাকে কত 5। SF6 এর ক্ষেত্রে কত হয় অষ্টতলকীয়, এক্ষেত্রে কত হয় 6টি ইলেকট্রন জোড় থাকে। এবার দেখো কি বলছে যে SO2O3 এক্ষেত্রে আকৃতি কি হবে কৌণিক হবে, আর বন্ধন জোড়ের সংখ্যা যদি বলো 2 আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা থাকে 1, আর গঠনটা এরকম থাকে A বন্ড বি উপর হচ্ছে বন্ড একজোড়া লোন পেয়ার। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয় ত্রিকোণীয় পিরামিডীয়, আর জলের ক্ষেত্রে হয় হচ্ছে তোমার কৌণিক, SF4 এর ক্ষেত্রে হয় সিসো বা ঢেকির ন্যায় দেখতে, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, এটার ইলেকট্রন জোড়ের বিন্যাস। তারপর হচ্ছে ClF3 এটার ক্ষেত্রে কি হয় এটা হয় টি আকৃতি বিশিষ্ট, আর BrF5 এর ক্ষেত্রে কি হয় অষ্টতলকীয়, আর এক্ষেত্রে আকৃতি কি বর্গাকার পিরামিডীয়। আর XCF4 এর ক্ষেত্রে হয় সামতলিক পিরামিডীয়, আর এটার আকৃতি কি হয় অষ্টতলকীয়। দেখো এই সারণীটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, তো অবশ্যই দেখে রাখবে। এবার আমরা ভ্যালেন্স বন্ড থিওরি অর্থাৎ যোজ্যতা বন্ধন তত্ত্ব সম্পর্কে জানব। তো দেখো এক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে S অরবিটালের আকৃতি হয় এরকম, আর P অরবিটালের ক্ষেত্রে আকৃতি হয় এরকম। এটা হচ্ছে তোমার P অরবিটাল ক্ষেত্রে, এখানে এটা হচ্ছে PY, এটা হচ্ছে PX, আর এটা হচ্ছে PZ। তো দেখো VBT থিওরি বা ভ্যালেন্স বন্ড থিওরিতে কি বলে যে হাইড্রোজেন HF F2 তারপর O2। এবার আমরা কি করব যে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যোজ্যতা কক্ষ বের করব, যোজ্যতা বন্ধন তত্ত্ব, তাই তো। তাই এবার হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা বের করি দেখো হাইড্রোজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে 1s1, তাই তো। এবার এক্ষেত্রে কি হবে, তো দেখো এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে শেয়ারিংটা এভাবে হবে যেখানে একটা ইলেকট্রন এখানে একটা, এটা হচ্ছে ধরো H, এটা H, তো ওভারল্যাপিং করে এটা উৎপন্ন হচ্ছে। এবার HF এর কথা যদি ভাবো তো হাইড্রোজেনের ক্ষেত্রে তো 1s1ই হয়, আর ফ্লোরিনের ক্ষেত্রে কি হবে 1s1 2s2 2p5। তো 2s এর কক্ষে দুটো ইলেকট্রন, আর 2px দুটো, 2py দুটো, আর 2pz দুটো। তো এক্ষেত্রে এটা sp ওভারল্যাপিং হবে, এভাবে হবে ওভারল্যাপিংটা।
এবার দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন যে মিথেন, অ্যামোনিয়া, তারপর H2O অণুগুলির গঠন কি হয়, মিথেনের ক্ষেত্রে চতুস্থলকীয় হয়, অ্যামোনিয়ার ক্ষেত্রে পিরামিডের মতো হয়, আর H2O এর ক্ষেত্রে কি হয়, কৌণিক হয় বা বেন্ড আকৃতির হয়। এবার দেখো অ্যামোনিয়ার হচ্ছে H2O, এর যদি প্রকৃত বন্ধন কোণ ভাবো, অ্যামোনিয়ার ক্ষেত্রে কত হয় 160 ডিগ্রি, আর H2O এর ক্ষেত্রে হয় 104.5 ডিগ্রি। এটা হচ্ছে এক্সেপশন, তার জন্য মনে রাখবে। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে 160 ডিগ্রি হয়, আর হচ্ছে H2O এর ক্ষেত্রে 104.5 ডিগ্রি। এবার আমরা অভিলেপনের প্রকারভেদ আর হচ্ছে সমযোজী বন্ধনের প্রকৃতি সম্পর্কে জানবো। দেখো কি হয়, তিনটা টাইপের হয়, একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই বন্ধন, দুটো, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। তো সিগমা বন্ধনের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে একটা সমযোজী বন্ধন গঠিত হয় এর মাধ্যমে, আর একে আমরা হচ্ছে অক্ষীয় অভিলেপন বা মুখোমুখি অভিলেপনও বলে থাকি। যেমন ধরো SS অভিলেপনের কথা যদি ভাবো, তো এস এর ক্ষেত্রে কি হয়, অরবিটালের চিহ্ন গোল, তো SS অভিলেপনটা এরকম হয়। তারপর কি SP অভিলেপন যদি ভাবো, এস এর ক্ষেত্রে একটা গোল আর পি এর ক্ষেত্রে এরকম হয় অরবিটাল, তাহলে এটা হচ্ছে SP অভিলেপন। এবার দেখো PP যদি অভিলেপনের কথা ভাবো, তো এটা দেখো পি কক্ষক, এটা পি কক্ষক, তো এক্ষেত্রে এটা হচ্ছে PP অভিলেপন। এবার পাই বন্ধনের কথা যদি ভাবো, তো পাই বন্ধন গঠনের সময় আমরা পারমাণবিক যে কক্ষকগুলি সেগুলিকে অভিলেপিত হতে কক্ষকগুলো অক্ষের সমান্তরালভাবে থাকতে হবে আর অভ্যন্তরীণ অক্ষের ওপর লম্বভাবেও থাকতে হবে। যেমন দেখো এক্ষেত্রে কি পি কক্ষক প্লাস পি কক্ষক, এটা অভিলেপন হয়ে এরকম দেখাচ্ছে। এবার দেখো সিগমা আর পাই বন্ধনের মধ্যে কার শক্তি বেশি সেটা আমরা জানবো। সিগমা বন্ধনের বন্ধন শক্তি হচ্ছে পাই বন্ধনের তুলনায় কম, পাই বন্ধনের তুলনায় বেশি হয়। কেন? কারণ এক্ষেত্রে কি হয়, কক্ষকগুলোর যে অভিলেপনের বিস্তার সেটা হচ্ছে কম হয়, সেজন্য আমরা বলতে পারি যে পাই বন্ধন কিন্তু দুর্বল হয়, সিগমা বন্ড হচ্ছে স্ট্রং হয়। এবার আমরা হাইব্রিডাইজেশন মানে সংকরায়ন সম্পর্কে জানবো। দেখো মিথেন, অ্যামোনিয়া, তারপর হচ্ছে H2O, এদের যদি আমরা জ্যামিতিক আকৃতি মানে ব্যাখ্যা করতে যাই, তাহলে আমাদের সংকরায়ন এর প্রয়োজন হবে। অর্থাৎ বিজ্ঞানী যে পাউলিং রয়েছে, সেই বিজ্ঞানী আমাদের সংকরায়নের ধারণা দিয়েছিলেন। এবার দেখো সংকরায়ন কিন্তু SPD এই কক্ষকগুলির সমন্বয়ে গঠিত হয়। যেমন কি কি হতে পারে, SP সংকরায়ন হয়, তারপর হচ্ছে SP2 সংকরায়ন হয়, SP3 সংকরায়ন হয়, এই সমস্ত সংকরায়ন হয়। দেখো SP2 এর ক্ষেত্রে কি হয়, S কক্ষক আর হচ্ছে কি দুটি পি কক্ষক মিলিত হয়ে আমাদের SP2 সংকরায়িত করে। যেমন বোরনের ভূমিস্তরে যদি তুমি ইলেকট্রন বিন্যাস ভাবো, তাহলে এটা ক্ষেত্রে 1s2 2s2 2p1 হয়। তো এক্ষেত্রে 2s কক্ষক থেকে একটি ইলেকট্রন কি হয়েছে, 2p কক্ষকে উন্নীত হয়েছে। তো ফলে বোরনের 3টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, সেজন্য এই ক্ষেত্রে এটার কি হবে, দেখো গঠনটা, এটা হবে sp2 হাইব্রিডাইজ বা sp2 সংকরায়িত, বা এটাও আরেকটা হতে পারে যে BCl3 অণুর। তো এটা কি sp হচ্ছে তোমার একটা s একটা p নিয়ে গঠিত হয়, আর এটার হয় এরকম দেখতে। আর sp2 এর ক্ষেত্রে কি হয়, একটা s আর হচ্ছে দুটো p, সেজন্য sp2। আর sp3 এর ক্ষেত্রে কি হয়, একটা s আর 3টা p, সেজন্য sp3। এভাবে sp3d sp3d2 এগুলি তৈরি হয়। এবার আমরা sp3 sp2 sp সংকরায়ন অন্যান্য উদাহরণ জানব। দেখো C2H6 অণুতে sp3 সংকরায়িত হয়। এভাবে কোশ্চেন আসবে যে C2H6 অণুর ক্ষেত্রে কোন সংকরায়ন লক্ষ্য করা যায়, sp2 না হচ্ছে sp3, তো সেক্ষেত্রে কি হবে, sp3 সংকরায়ন হবে। তো এই ক্ষেত্রে আরও কোশ্চেন হতে পারে, যেমন দেখো ইথেন অণুতে হচ্ছে C বন্ড C মানে কার্বন বন্ড কার্বনের বন্ধন দৈর্ঘ্য কত হয় 154 পিকোমিটার, আর প্রত্যেক কার্বন বন্ড হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য কত হয় 109 পিকোমিটার। এবার দেখো C2H4 অণুতেও সেম sp3 সংকরায়ন হয়। দেখো এটা ছিল হচ্ছে C2H6, এক্ষেত্রে শুধুমাত্র C2H4 হয়ে গেছে। তো এক্ষেত্রে sp2 সংকরায়িত দেখা যায়, sp2s সিগমা বন্ধনও তৈরি করে এক্ষেত্রে। এবার দেখো এখানে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত বলছে, 134 পিকোমিটার, আর sp2 বন্ড S সংকরায়িত অর্থাৎ কার্বন বন্ড হাইড্রোজেনের সিগমা বন্ধনটির বন্ধন দৈর্ঘ্য কত, 108 পিকোমিটার, আর H বন্ড C বন্ড H এর বন্ধন কোণের মান কত, 117.6 ডিগ্রি, যেখানে H বন্ড C বন্ড H বন্ধন কোণের মান কত হয় 121 ডিগ্রি। এটা দেখো স্ট্রাকচারটা, ইথেন অণুতে সিগমা আর হচ্ছে পাই বন্ধন গঠনের প্রণালী, ABCDE 5টি গঠন রয়েছে। এবার C2H2 অণুর ক্ষেত্রে সংকরায়ন কি হয়, sp সংকরায়ন হয়। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এভাবে দিতে পারে যে C2H2 অণুর ক্ষেত্রে সংকরায়ন কি হয়, sp হয় না sp3 হয় না sp2 হয় না sp3d25 হয়, তাহলে এখানে কি দেবে, sp দেবে। আর এক্ষেত্রে কি হয়, এগুলি হচ্ছে 2py আর 2px দুটো যে কক্ষক রয়েছে সে কক্ষক দুটো থাকে। এবার দেখো এই সারণীটা অণু বা আয়নের আকৃতি কি বলছে, যে
পারমাণবিক কক্ষক সমূহ সংকরায়নের প্রকৃতি। যখন DsP2 হবে তখন অণু বা আয়নের আকৃতি কী হবে? সামতলিক বর্গাকার। যখন sp3d হবে তখন ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। যখন sp3d2 হবে তখন বর্গাকার পিরামিডীয়। আর যখন sp3d2 বা d2sp3 হবে তখন হবে অষ্টতলকীয়। আর পারমাণবিক কক্ষক সমূহ দেখো d+s অর্থাৎ d অরবিটাল প্লাস s প্লাস p, এটা হচ্ছে ব্র্যাকেটে 2, কারণ এখানে দুটো p অরবিটাল, তাই তো। এবার হচ্ছে s প্লাস p ব্র্যাকেটে 3 প্লাস হচ্ছে d, কেন? কারণ এখানে sp3d বলছি। এবার দেখো sp3d2 এর ক্ষেত্রে কি হলো? s প্লাস p, এখানে 3টা p রয়েছে তার জন্য এখানে হচ্ছে 3 প্লাস এখানে d2 অর্থাৎ d ব্র্যাকেটে 2। এবার sp3d2 এর ক্ষেত্রে দেখো s প্লাস p ব্র্যাকেটে হচ্ছে 3 প্লাস d2, আর এক্ষেত্রে হচ্ছে d2 প্লাস হচ্ছে s প্লাস p 3। এবার দেখো উদাহরণ হিসেবে এক্ষেত্রে তোমাকে কোশ্চেন এভাবে করবে যে PA5 বা PCl5 এর ক্ষেত্রে সংকরায়নের প্রকৃতি কী এবং অণু বা আয়নের আকৃতি লেখো। তো সেক্ষেত্রে তুমি লিখবে PCl5 এর ক্ষেত্রে যদি বলে তো সেক্ষেত্রে হবে হচ্ছে sp3d, বা PF5 এর ক্ষেত্রেও যদি বলে তো এক্ষেত্রে হবে sp3d। আর এটার আয়নের আকৃতি কী হবে? ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। এবার দেখো PCl5 এর গঠন প্রণালী, এটা সংকরায়ন তোমরা জানলে যেটা sp3d হয়। এবার দেখো এক্ষেত্রে কী হবে? P এর যদি আমি ভূমি স্তরের কথা ভাবি তো 3s 3p 3d, তো 3s এর একটা ইলেকট্রনের ঘর থেকে 3p তে 3টে, 3d-তে 5টা। তো দেখো এখানে হচ্ছে 3s 3p অর্থাৎ 3s2 3p 3। p যখন উত্তেজিত অবস্থায় হবে তখন কি হয়ে যাবে যে এখানে 3s এর জায়গায় একটা, 3p-তে 3টা অবশ্যই, 3d এর যেখানে আছে এখানে আরেকটা ইলেকট্রন চলে যাবে। আর PCl5 এর ক্ষেত্রে তাহলে কি? এখানে ক্লোরিন, এখানেও সেম ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। এটা হচ্ছে 5টা ক্লোরিন পরমাণু দান করার ফলে ইলেকট্রন যুগলপূর্ণ যে sp3d সেটার সংকরায়ন কক্ষক এখানে দেখানো হয়েছে। এবার দেখো PCl5 অণুর যে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠন সেটা হয় এরকম। এবার আমরা পড়ব যে PCl5 অণুতে কি থাকে? P এর যে 5টা sp3 কক্ষকের সহিত কি হয়? ক্লোরিন এর একটা ইলেকট্রন অধিকৃত p কক্ষকগুলি অভিলিত হয়ে কি করে? 5টা p বন্ড Cl বন্ধন বা সিগমা বন্ড তৈরি করে। আর এক্ষেত্রে p বন্ড Cl বন্ধন পরস্পরের সহিত কি করে? 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো অবশ্যই এই যে ডিগ্রিটা আছে এই ডিগ্রিটা মনে রাখবে। তাহলে PCl বন্ধন পরস্পরের সহিত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর p বন্ড Cl বন্ধন নিরক্ষীয় তলের সঙ্গে মানে ওপরে আর নিচে কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে। এটাও দেখে রাখবে, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। এবার দেখো যে SF6 অণু গঠন প্রণালীর ক্ষেত্রে SF6 এর ক্ষেত্রে কি হয়? sp3d2 সংকরায়ন হয়। এবার দেখো SF6 অণুতে যদি তুমি কেন্দ্রীয় পরমাণুর কথা ভাবো অর্থাৎ সালফারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 3s2 আর হচ্ছে 3p4 হয়। তো এই ক্ষেত্রে কি হয়? একটা হচ্ছে s, 3টা p আর হচ্ছে 2টা d কক্ষক, প্রত্যেকের একটা করে ইলেকট্রন অবশ্যই আছে। এবার এই কক্ষকগুলি যখন সংকরায়ন করে নতুন 6টা sp3d2 সংকরায়িত কক্ষকের সঙ্গে কক্ষকের সৃষ্টি করবে তখন কক্ষকগুলি SF6 অণুর কি করবে? সুষম একটা অক্টাহেড্রনের বা যেটাকে আমরা বলি অষ্টতলকীয় জ্যামিতির 6টি শীর্ষবিন্দুতে বিস্তৃত থাকবে। অর্থাৎ SF6 এর ক্ষেত্রে হবে এটা। SF6 অণুর অষ্টতলকীয় আকৃতিটা দেখো এরকম দেখতে। এবার আমরা মলিকিউলার অরবিটাল থিওরি অর্থাৎ আণবিক কক্ষক তত্ত্ব সম্পর্কে জানবো। এটা 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এফ ফুন্ড আর হচ্ছে RS মুলিকান দুজন বিজ্ঞানী ছিলেন যারা কি করেন? মলিকুলার অরবিটাল থিওরি আবিষ্কার করেন। এক্ষেত্রে কি হয় যে পরমাণু ইলেকট্রনগুলি কি করে? বিভিন্ন পারমাণবিক কক্ষকে থাকে। তেমনি কি করে যে এই যে অণুগুলি রয়েছে সেটা ইলেকট্রনগুলি বিভিন্ন আণবিক কক্ষকেও থাকে। এরা প্রতিসম এবং সমশক্তি বিশিষ্ট পারমাণবিক কক্ষকগুলির মিলনের ফলে কি করে? আণবিক কক্ষক গঠন করে। এবার দেখো কি বলছে? দুটি আণবিক কক্ষক যখন সিগমা আর সিগমা স্টার থাকবে তখন সিগমা সমান সমান কি হবে? যে সাই এ প্লাস সাই বি, আর সিগমা স্টার কি হবে? সাই এ মাইনাস সাই বি। পারমাণবিক কক্ষকগুলো তরঙ্গ অপেক্ষক যোগ করে কি করা হয়? সিগমা আণবিক কক্ষক গঠিত হয়, যেটাকে আমরা বলছি বন্ডিং মলিকিউলার অরবিটাল অর্থাৎ অনুবন্ধী আণবিক কক্ষক। আর পারমাণবিক কক্ষকগুলোর তরঙ্গ অপেক্ষক বিয়োগ করে যে সিগমা স্টার আণবিক কক্ষক গঠিত হয় তাকে আমরা বলি অনন্য বন্ধনী আণবিক কক্ষক, মানে অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল। এবার আমরা নাইট্রোজেনের কি করব? কনফিগারেশন বের করব অর্থাৎ মলিকিউলার অরবিটাল থিওরির মাধ্যমে। তো দেখো নাইট্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাসকে 1:2 s2 2p6, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, তাই তো। এবার বহিস্তম কক্ষে কত? 5টা ইলেকট্রন। এবার দেখো এটা হচ্ছে s কক্ষক, এটা হচ্ছে p আর এটা হচ্ছে d। তো s কক্ষকে 2টো ইলেকট্রন, p তে হচ্ছে
দুটো আর ডিতে হচ্ছে 3টে ইলেকট্রন রয়েছে। প্রথমত আমরা নাইট্রোজেনকে এরকম করে 3টা পার্টে ভাগ করে নেব। দেখো এখানে কি হবে যে সিগমা 1s, আর এই ক্ষেত্রে হবে সিগমা 1s স্টার, আর এই ক্ষেত্রে হচ্ছে 1s, এটা হচ্ছে 1s। আর এই যে সিগমা 1s রয়েছে এটাকে আমরা বলছি বন্ডিং অরবিটাল, আর সিগমা স্টার 1sকে বলছি অ্যান্টি বন্ডিং অরবিটাল। তো এটা এক্ষেত্রে এরকম হবে যে দেখো এখানে হচ্ছে কি যে সিগমা 1s হচ্ছে দুটো ইলেকট্রন, আর 1sও দুটো ইলেকট্রন, 1s দুটো ইলেকট্রন। তো এখানে রয়েছে সিগমা 1s, তারপর হচ্ছে সিগমা 1s স্টার, তারপর এখানে রয়েছে হচ্ছে সিগমা 2s, তারপর এখানে হচ্ছে 2s, এখানে 2s, আর এখানে দেখো সিগমা স্টার 2s। এবার উপরে যদি চলে যাই, উপরের ক্ষেত্রে কী হবে, পার্টে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ পাই p2px, আর একটা রয়েছে যে পাই, এই যে পার্টটা রয়েছে এটা হচ্ছে পাই 2px, আর এই পার্টটা রয়েছে পাই 2py। আর এই ক্ষেত্রে এটা কি যে সিগমা 2pz, আর তারপরে উপরে রয়েছে যে সিগমা 2px স্টার, তারপর হচ্ছে পাই 2py স্টার। আর এই ক্ষেত্রে এই সাইডে রয়েছে হচ্ছে 2px 2py 2pz, আর এদিকে রয়েছে 2px 2py 2pz। সেম উপরে দেখো এখানে সব থেকে নিচে যেটা রয়েছে লোয়েস্ট এনার্জি, এবার লোয়েস্ট থেকে কি হবে হাইয়েস্ট এনার্জিতে যাবে ইলেকট্রন, এভাবে আমাদের করতে হবে। এখানে বন্ডিং অর্ডারটা কি হয় দেখো যে প্রথমত 2 2 1 2 1, প্রথমত এখানে কি দুটো ঘর রয়েছে, দুটো অর্ডার, তারপর 1, তারপর হচ্ছে এখানে হচ্ছে 2, তারপর এখানে হচ্ছে 1। এবার যদি আমরা নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের কথা ভাবি, তো দেখো NB সবসময় কিন্তু গ্রেটার দেন NA হয়, তখন এটা হয়ে যাবে স্টেবল। যখন অ্যান্টি বন্ডিং কী হবে, অ্যান্টি বন্ডিং যখন হচ্ছে তোমার ইসের থেকে বন্ডিংয়ের থেকে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনের থেকে ছোট হবে, অর্থাৎ NB গ্রেটার দেন NA, তখন এটা হচ্ছে স্টেবল থাকবে। আর যখন NB ইকুয়াল টু NA হয়ে যাবে তখন কিন্তু এটা আনস্টেবল। সিমিলার হতে যখন অ্যান্টি বন্ডিং অপেক্ষা বেশি হবে তখন এটা আনস্টেবল থাকবে। এবার দেখো যখন বন্ড অর্ডার যখন 1 হয় তখন সেটা অবশ্যই সিঙ্গেল বন্ড হয়, আর বন্ড অর্ডার যখন 2 হয় তখন সেটা কি হয় ডাবল বন্ড হয়, আর যখন বন্ড অর্ডার 3 হয় তখন সেটা হয় ট্রিপল বন্ড। তো বন্ড অর্ডার 2 হলে কত হবে ডাবল বন্ড। এবার দেখো N ট্রিপল বন্ড N এর ক্ষেত্রে আমরা কি করবো বন্ড অর্ডার বের করবো, তো এখানে হাফ NB মাইনাস N হবে, অর্থাৎ এখানে হাফ NB অর্থাৎ নাম্বার অফ বন্ডিং কত 8, আর মাইনাস হচ্ছে কি নাম্বার অফ অ্যান্টিবডি হচ্ছে 2, তাহলে এই ক্ষেত্রে এটা কত হবে 6/2 মানে হচ্ছে 3। এবার আমরা অক্সিজেন এবং ফ্লোরিন অণুর বিভিন্ন আণবিক কক্ষকগুলির শক্তি স্তরের ঊর্ধ্বক্রমে সাজাবো। দেখো এটা হচ্ছে সিগমা 1s, তারপর হচ্ছে লেস দেন সিগমা স্টার 1s হয়, তারপর লেস দেন হচ্ছে সিগমা 2s, তারপর হচ্ছে লেস দেন সিগমা স্টার 2s, তারপর লেস দেন সিগমা 2pz, লেস দেন হচ্ছে পাই 2px ইকুয়াল টু পাই 2py, তারপর লেস দেন কী হবে যে সিগমা স্টার 2px ইকুয়ালস টু সিগমা স্টার 2py, লেস দেন হবে সিগমা স্টার 2pz। এবার দেখো লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, বোরন, B2C2, তারপর হচ্ছে N2, এই অণুগুলির আণবিক কক্ষকের এই শক্তি স্তরের ক্রম কিন্তু ঠিক নয়। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম। তো সেক্ষেত্রে হবে যে হচ্ছে সিগমা 1s, তারপর লেস দেন হচ্ছে সিগমা স্টার 1s, তারপর লেস দেন সিগমা 2s, লেস দেন সিগমা স্টার 2s, তারপর লেস দেন কী হবে যে পাই 2px ইকুয়াল টু পাই 2py, লেস দেন সিগমা 2pz, লেস দেন হচ্ছে সিগমা স্টার 2px ইকুয়াল টু সিগমা স্টার 2py, লেস দেন হবে সিগমা স্টার 2pz। এবার আমরা আণবিক আচরণ এবং ইলেকট্রন বিন্যাসের সম্পর্কে জানব। তো ইলেকট্রনের বিতরণকেই বলা হয় হচ্ছে অণুর ইলেকট্রন বিন্যাস। যদি বিভিন্ন আণবিক কক্ষকের মধ্যে ইলেকট্রনগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় বিতরণ করে তখন সেটা হচ্ছে অণুর ইলেকট্রন বিন্যাস। এবার অণুর স্থায়িত্ব বা অণুর সুস্থিরতা যদি ভাবো, তো এই তো NB হবে। NB বলতে আমরা কি বুঝলাম যে নাম্বার অফ বন্ডিং, আর NA বলতে নাম্বার অফ অ্যান্টি বন্ডিং। দেখো সেক্ষেত্রে এই যে বন্ধন ক্রম যেটা রয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, হাফ অফ বন্ড অর্ডার সমান হাফ অফ NB মাইনাস NA হয়। দেখো যেটা আমি খাতায় বললাম ওটা এখানে দেওয়া আছে যে NB গ্রেটার দেন NA, তারপর NB লেস দেন NA বা NB ইকুয়াল টু NA। বন্ধন ক্রম হলে অণুটা কী হবে দুস্থিত হবে, মানে আনস্টেবল হবে। এবার বন্ধন প্রকৃতি যদি আমরা বলি, তো সনাতন ধারণা অনুযায়ী খণ্ডন বন্ধন যেমন 1 2 3 যথাক্রমে 1 বলতে কি হবে এক বন্ধন, 2 বলতে দ্বিবন্ধন, 3 বলতে ত্রিবন্ধন বোঝাবে। সেম হচ্ছে এখানে কি বন্ধনের হচ্ছে দৈর্ঘ্য আছে, তারপর হচ্ছে চৌম্বক প্রকৃতি। এবার দেখো একটা অণুর সবগুলি আণবিক কক্ষক যদি দুটো করে ইলেকট্রন দ্বারা অধিকৃত থাকে তাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক। দুটো দ্বারা যদি থাকে সেটা হচ্ছে কি ডায়াম্যাগনেটিক। দেখো ডায়া মানে 2 মনে রাখবে, আর যদি প্যারাম্যাগনেটিক হয়
তাহলে সেক্ষেত্রে সেটা কী হবে, অযুগ্ম ইলেকট্রন ধারণকারী, সেটা হবে প্যারাম্যাগনেটিক। তো এক্ষেত্রে কি বলছে যে এটা হচ্ছে তোমার তিরস্চম্বকীয়, বা যেটাকে বলা হচ্ছে ইংলিশে বলে ডায়াম্যাগনেটিক। বা এক বা একাধিক আণবিক কক্ষক যদি একটা ইলেকট্রন দ্বারা অধিকৃত থাকে তখন সেটাকে আমরা বলবো পরাচুম্বকীয়, মানে প্যারাম্যাগনেটিক, যেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। উদাহরণ যেমন হচ্ছে O2। এবার দেখো আমরা হাইড্রোজেন অণু অর্থাৎ H2 অণুর ক্ষেত্রে কী বের করবো, বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন ক্রম বের করবো। এখানে NB - Na/2, NB এর মান এখানে কত, 2 - 0/2 মানে হচ্ছে 1। তারপর হচ্ছে লিথিয়াম, হিলিয়াম অণুর ক্ষেত্রে যদি বের করো বন্ড অর্ডার, তাহলে কত হবে, 1/2 × 2 - 2 মানে 0। লিথিয়ামের ক্ষেত্রে কী হবে, লিথিয়ামের ক্ষেত্রে হবে যে লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হয় হচ্ছে সিগমা 1:2, সিগমা স্টার 1:2, সিগমা হচ্ছে 2s2। তো কে কক্ষকের গঠন এর ক্ষেত্রে এটাকে আমরা কে দ্বারা প্রকাশও করতে পারি। তো এর বন্ড অর্ডার কী হবে, 1/2 × 4 - 2 মানে হচ্ছে 2/2 মানে 1। ওকে, আচ্ছা L2 অণু সুস্থিত বা কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে একে আমরা ডায়াম্যাগনেটিক বা হচ্ছে কি যে তিরস্চম্বকীয় বলতে পারি। এবার দেখো হচ্ছে কার্বন অণুর ক্ষেত্রে কী হবে, যে 1:2, 2s2, 2p2 হবে। তো C2 এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখো এটা হয়, আর বন্ড অর্ডার হবে হচ্ছে তোমার 1/2, 8 - 4 মানে 4/2 মানে হচ্ছে 2 হবে। অক্সিজেন অণুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস এটা হবে, আর বন্ড অর্ডার হবে 1/2, NB - Na। তো NB এর মান কত, 10 - 6 হচ্ছে 2, 5/6, 10 - 6 মানে হচ্ছে 4/2 অর্থাৎ 2। এবার দেখো হাইড্রোজেন বন্ধন গঠনের ধরন কী কী হতে পারে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আর হচ্ছে কি এটা অন্ত হবে, আণবিক হাইড্রোজেন বন্ধন। এবার দেখো আর আণবিক হাইড্রোজেন বন্ধন তো প্রথমেই বললাম যে আণবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে, একই অণুর মধ্যে গঠিত হাইড্রোজেন বন্ধনকে আমরা বলছি আণবিক হাইড্রোজেন বন্ধন। আর আণবিক হচ্ছে একই বা ভিন্ন যৌগের একাধিক অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় সেটাকে আমরা বলছি আণবিক হাইড্রোজেন বন্ধন। এবার দেখো অর্থোনাইট্রোফেনলে আণবিক হাইড্রোজেন বন্ধনের গঠন এখানে দেখানো হয়েছে। চ্যাপ্টারটা আলোচনা করা কমপ্লিট হলো। নেক্সটে আমি এর পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।